বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নাটক কি দ্বিধা রেখে গেলে। রচনা মাতিয়া বানু শুকু, প্রযোজনা সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী। নাট্যানুষ্ঠান কি দ্বিধা রেখে গেলে। এদিকে আসো, দেখো কি সুন্দর কাশফুল। আসো তাড়াতাড়ি। আসছি, তুমি দৌড়াচ্ছ কেন? নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা। পড়ে গেলা? কি হয়েছে বাবা? গ্লাসটা ভেঙে গেছে মা। স্বপ্ন দেখেছিলাম, দেখে লাফিয়ে উঠেছি আর হাতে লেগে। হ্যাঁ, তুমি আমার ঘরে কাঁচের গ্লাস কেন রাখো? আচ্ছা ঠিক আছে, আর রাখবো না বাবা, আমি ঝাড়ু এনে পরিষ্কার করে দিচ্ছি। তুই বিছানা থেকে নামিস না কিন্তু, পা কেটে যাবে। মা, আমার চশমাটা একটু খুঁজে দিয়ে যাও। ওই তো টেবিলের উপর রেখেছিস। আচ্ছা, চশমাটা কাছে রাখতে পারিস না? হ্যাঁ। এই নে। তুই এমন হাঁপাচ্ছিস কেন? শরীর খারাপ লাগছে? না মা, একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। তুই কি স্বপ্ন দেখেছিস বাবা? ইদানিং প্রায় দেখি মা, সুন্দর কোথাও বেড়াতে যাই, তারপর ঝুপ করে গর্তে পড়ে যাই। আচ্ছা। অন্ধকার গর্ত। ব্যাখ্যা কি বলতো এর? ওসব কিছু না বাবা, তুই এমনটা ভাবিস বলে দেখিস। এটা তো ভাববারই কথা মা। আমি তো সত্যি সত্যি অন্ধকারে তলিয়ে যাচ্ছি, গভীর অন্ধকার। কি যে আজে বাজে কথা বলিস না তুই। আচ্ছা, তুই কি এখন ঘুমাবি নাকি জেগে থাকবি? না, ঘুমাবো। বাতিটা একটু নিভিয়ে দিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, ঘুমা। হ্যালো মা, বলো। কেমন আছিস বাবু? কি করতেছিস? কিছু করছি না মা। মা, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো? শরীরের আর কি হবে, তুই হোস্টেল সাইরা দিয়া বাড়ি চইলায়। না, এভাবে মাঝপথে আমি লেখাপড়া ছাড়তে পারবো না। মা, আমার উপর তুমি ভরসা রাখো, কোনো চিন্তা করো না। এখন রাখি, পরে ফোন করবো মা, ঠিক আছে? এই নে, তোর জন্য চা বানিয়েছি, আর আমি কফি। থ্যাংক ইউ। কিন্তু রাতের বেলা চা খেয়ে কি আর ঘুম আসবে? ঘুম না আসলে জেগে থাকবে। এসব কি করছিস? হোস্টেল সুপারের কাছ থেকে চেয়ে পেপারটা আনলাম, আর তুই কেটে কুচি কুচি করছিস। শোন না, এই পেপারে একটা বিজ্ঞাপন পেলাম, মনে হয় চাকরিটা খারাপ হবে না, খোঁজ নিয়ে দেখব। এজন্যই তো অ্যাড্রেসটা কেটে রাখলাম। কিন্তু ফুল টাইম জব করলে ভার্সিটিতে যাবি কখন? আর তুই তখন কোনো সময়ই বের করতে পারবি না। তা না, মনে হচ্ছে পারা যাবে। দেখ না, এই কাজটা তো মাত্র 3 মাসের। 3 মাসের চাকরি? আর ভালো টাকা পয়সার অফার করেছে। হিসাব করে দেখলাম এতে আমার প্রায় 8 থেকে 10 মাস ভালো মতো চলে যাবে। এই কেমন চাকরি? মানে কাজটা কি? একটা স্টুডেন্টের, মানে একটা ছেলের প্রক্সি হতে হবে। কি হতে হবে? প্রক্সি মানে কি? মানে তার হয়ে আমাকে পরীক্ষা হলে পরীক্ষা দিতে হবে। আরেকজনের পরীক্ষা তুই দিয়ে দিবি? না, এটা হয় নাকি? এমন সিস্টেম কোথাও আছে নাকি? আরে আছে আছে, না হলে কি? তুই বুঝবি না, আগে চাকরিটা হয়ে নিক, পরে তোকে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে ম্যাডাম? ওকে, ঠিক আছে। চাটা কিন্তু ভালোই হয়েছে, থ্যাংক ইউ।
উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে জীবনের আহ্বানে এগিয়ে যাওয়া। আহা, হয়েছে তো, এবার এসো খেয়ে নাও। প্রকাশ করা হয় খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। পরীক্ষার হ্যাঁ, অনেককে ডাকো। ছেলে কি তোমার মতো নাকি? সে সময় মতোই খেয়ে নিয়েছে। অনেক কি ঘুমিয়ে পড়েছে? ভোরে উঠে নাকি পড়তে বসবে। পড়তে বসবে মানে? এরকম করেই তোমার ছেলে নিজের চোখটা নষ্ট করেছে। সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে থাকে। ও তো সবসময় পরীক্ষা নিয়ে সিরিয়াস। এই পর্যন্ত কোনোদিন সেকেন্ড হয়নি ছেলেটা আমার। এখন এই শেষ পরীক্ষাটা এসে এই পরীক্ষা তো সে ভালো করবে, এসব নিয়ে ভাবার কোনো কারণই নেই। ওর চোখের যা অবস্থা, পরীক্ষার আগে যদি অপারেশনটা হয়ে যেত কি যে ভালো হতো। অস্থির হয় না, তোমাকে বললাম না একজন প্রক্সির খোঁজ পেয়েছি আমি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, ভালো টাকাও অফার করেছি। আমার ধারণা ওর পরীক্ষার আগেই আমরা একজন প্রক্সি স্টুডেন্ট পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, পাওয়া গেলেই ভালো। ছেলেটার মলিন মুখ আমার আর দেখতে ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না। ভুল ঠিকানায় এসে পড়লাম নাকি? এই কাকে যান? এটা কি আনিস আহমেদ স্যারের বাসা? হ্যাঁ, তুমি কে মা? তোমাকে তো চিনলাম না। জি সালামালাইকুম। আজকে স্যারের অফিসে আমার ইন্টারভিউ ছিল। অফিসে গিয়েছিলাম, শুধু ঠিকানাটা দিয়ে বললেন বাসায় চলে যাও। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি এসো, ভেতরে এসো। থ্যাংক ইউ। কি নাম তোমার? জি শারমিন। চা খাবে? না না, চা লাগবে না। আমাদের ছেলেটাকে নিয়ে আমরা একটা সমস্যার মধ্যে আছি। ওর চোখের একটা জটিলতার কারণে পরিষ্কার দেখতে পায় না। লেখাপড়াটা খুব কঠিন হয়ে গেছে ওর জন্যে। তাই ওর পরীক্ষার জন্য একজন প্রক্সি স্টুডেন্ট খুঁজছিলাম আমরা। মা ওনাকে বলে দাও আমার কাউকে প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে কি? তুই তাহলে পরীক্ষা দিবি কেমন করে? প্রশ্ন এবং উত্তর সবই আমার জানা, আর চোখে না দেখলেও ক্ষতি নেই, আমি লিখে ফেলতে পারবো। আর উনি চলে গেলে তুমি আমার ঘরে একটু আসো, চশমাটা খুঁজে পাচ্ছি না। কিরে, আমি আসবো তোর সাথে? না না ঠিক আছে, তুমি কথা শেষ করে আসো। উনি কি একেবারেই চোখে দেখতে পান না? চশমা পরলে ঝাপসা করে কিছুটা দেখতে পায়, তা না হলে একেবারেই না। আসলে মা, হঠাৎ করে চোখের এই সমস্যায় হতাশ হতে হতে ছেলেটা আমার এমন রুক্ষ হয়ে গেছে। কার সাথে ভালো মতো কথাই বলে না। তুমি মন খারাপ করো না। না না আন্টি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুমি বসো। না 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 আন্টি, আজকে আর না বসি। না না না, তুমি বসো। আমি ওর বাবার সাথে ফোনে কথা বলে তোমার টাকার ব্যাপারটা আলাপ করে নেই। আপনি অস্থির হবেন না। কাজ না হলে আমিও তো অকারণ টাকাটা নেব না আন্টি। আজ তাহলে আসি। যদি অনেক সিদ্ধান্ত পাল্টায় আমাকে ফোন করবেন। আচ্ছা মা, একটু দাঁড়াও, তোমাকে আমি একটু কাগজ দিচ্ছি, তোমার ফোন নাম্বারটা আমাকে একটু লিখে দিয়ে যাও না। এই যে আন্টি। ওফো, খুঁজেই তো পাচ্ছি না। এটা এটা তো মোটা বই। আমার খাতাটা তো এখানেই ছিল। এটা না, ধ্যাত। কি কি খুঁজি বাবা? আমাকে বল, আমি খুঁজে দেই। আমার মাইক্রো ইকোনমিক্স বইটা খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এটা হাতে নিয়ে দেখ তো। হ্যাঁ হ্যাঁ, এটাই। আর একটা খাতায় নোট করে রেখেছিলাম এখানে, সেই খাতাটাও খুঁজে পাচ্ছি না। একটু দেখো না মা। দাঁড়া দেখছি। আচ্ছা এই যে এখানে একটা খাতা, এটা খুঁজিস কিনা? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মা। আজকাল চোখ অনেক ঝাপসা লাগে, সব খাতা বই একই রকম লাগে দেখতে, আলাদা করতে পারি না। তুমি যে খাতাটা পেয়েছো, ভিতরে দেখো তো কি লেখা, বাংলা নাকি ইংলিশে? বাংলা। তোর লেখার লাইনগুলো তো আর সোজা হয় না। কি লিখেছিস পড়াই যাচ্ছে না ভালো মতো। কি বলছো মা? আসলে অনেক খারাপ হয়ে গেছে। তোমার কি মনে হচ্ছে প্রফেসররা এই লেখা পড়তে পারবেন না? মনে হয় না। কি বলছো তুমি? তাহলে মনে হয় আর একটু সময় নিয়ে লিখতে হবে আমাকে। পরীক্ষায় কি এত সময় দিবে তোকে? প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক বেশি প্র্যাকটিস। খামাখা মেয়েটার উপর তেজ দেখালি।
সে এসে তোর পড়ার হেল্প করতো, তাতে কি এমন ঝামেলা হতো? তো মেয়ে হলো কেন? বাবাকে বলতে পারলে না ছেলে কাউকে খুঁজে দিতে? পাওয়া তো কঠিন বাবা। কিন্তু সারাক্ষণ একটা মেয়েকে সাথে নিয়ে ঘুরে বেড়ানো বিষয়টা খুবই অস্বস্তিকর। কি বলিস এসব? বরং ছেলেদের থেকে মেয়েরাই তো ভালো, তারা অনেক বেশি যত্নশীল হয়। তাছাড়া মেয়েটার হাতের লেখাও খুব সুন্দর, তোর পরীক্ষার খাতায় সে সুন্দর করে লিখে দিতে পারবে। হাতের লেখা যে সুন্দর সেটা তুমি কি করে বুঝলে? ওর নাম আর ফোন নাম্বার একটা কাগজে লিখে দিয়ে গেল আমাকে, তখনই দেখলাম। কি রে, হাসছিস কেন? তুমি না মা ভীষণ বোকা। হয়েছে, আমাকে বোকা বলে বলে নিজের বোকামি ঢাকার চেষ্টা করিস না। এখন বলতো, ওই মেয়েটাকে কি আমি আসতে বলবো? বলতে পারো, তবে রেসপন্সিবিলিটি তোমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রেসপন্সিবিলিটি আমার। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি। শারমিন, মন খারাপ তোর? এমন উদাস হয়ে গান গাইছিস? এমনি। নিশ্চয় কিছু হয়েছে, বল কি হয়েছে? চাকরিটা হয়নি? না। তাহলে এখন কি করবি? নতুন চাকরি খুঁজবি? দেখি, এখনো কিছু বুঝতে পারছি না। তোর হাতে ওটা কি? কিছু না। কিছু না বলছিস কেন? এইটা তো একটা শুকনো ফুল। কে দিয়েছিল এটা? বল বল বল। আরে ধ্যাত, কেউ না, এমনি। তুই কিছু একটা লুকাচ্ছিস, বল না। দাঁড়া, আমার ফোনটা ধরি। তুই তোর কাজ কর, দেখি ফোনে একটু কথা বলে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আমি অনেকের মা বলছি। জি জি আন্টি, কেমন আছেন আন্টি? বলেন। ভালো আছি। তুমি কাল থেকে এসো মা। কোথায় আন্টি? অনেকের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি ওর উপর রাগ রেখো না। না না, ছি ছি আন্টি, আপনি এসব কি বলছেন? আমি অবশ্যই আসবো আন্টি, অবশ্যই আসবো। কি রে, ঘটনা কি? কিছু না। পরিবর্তক প্রভাব ও আয় প্রভাবের সম্মিলিত ফল হলো দাম প্রভাব। স্ল্যাটিস্কি এই অবস্থায় প্রকৃত মেয়েটার আয়কে কণ্ঠস্বর স্থির করার জন্য এত আয় হ্রাস চেনা বা কেন বৃদ্ধি মনে করে। হচ্ছে? এই হ্রাস সে বৃদ্ধি কি এমনভাবে হয় যাতে আমার ভোক্তাকে পরিচিত কেউ? প্রাথমিক ভারসাম্য বিন্দুতে না, নির্দেশিত সেটা হবে কেন? সংমিশ্রণটি ক্রয় করতে যদি হয়। সেটাও হতো তাহলে তো চিত্রের মাধ্যমে তা সে নিজেই বলতো। তোমার তোমার নামটা কি যেন? শারমিন। শারমিন। ওর অন্য কোনো নাম কি আছে? জিজ্ঞেস করে দেখব। না থাক, আমি একটু বারান্দায় যাই, বারান্দায় যে একটু বসতে চাচ্ছি। গিয়ে চশমাটা। অসুবিধা নেই, আমি তুলে দিচ্ছি। ব্যথা পেয়েছেন? না না, ঠিক আছে। এই নিন চশমাটা। থ্যাংক ইউ। পুরোপুরি অন্ধ হয়ে গেছি। চশমা পরলে ঝাপসা কিছু দেখতে পাই, আর না পড়লে শুধুই অন্ধকার। মন খারাপ করবেন না, আন্টি বলল অপারেশন হলেই নাকি চোখ ঠিক হয়ে যাবে। সেরকম না বিষয়টা, বলতে পারো ভাগ্যে যদি থাকে। মানে? মানে কারো সাথে যদি কর্নিয়া ম্যাচ করে তাহলে অপারেশনটা হবে। তাই? চলো, তোমাকে বারান্দায় পৌঁছে দিই। আমার হাতটা ধরো। আই এম এক্সট্রিমলি সরি। সরি, আমার হাতটা ধরেন। সমস্যা নেই, তুমি করে বলতে পারো। এই হাত কি আমি আগে কখনো ধরেছি? কি হলো? চলো। না কিছু না। হ্যাঁ হ্যাঁ, চলো।
এখানে গানের সুরে আরবিতে যা বলা হচ্ছে তার অর্থ আচ্ছা, টেলিভিশনটা বন্ধ করো না, 12টা বাজলো তো। আসছি। আরে বাবা, এত অস্থির হয়ে কেন যাও? অনেক খেয়েছে? হ্যাঁ, ওরা দুজনে একসাথে খেয়ে নিয়েছে। ওরা দুজনে মানে? শারমিনের কথা বলছি। একসাথে বসে খেয়ে তারপর মেয়েটা হস্টেলে চলে গেল। ও, কাল থেকেই তো অনেকের পরীক্ষা শুরু হওয়ার কথা, তাই না? হ্যাঁ, সেই জন্যই তো শারমিন কড়া করে বলে গেল ওকে একটা ফ্রেশ ঘুম দিতে। মেয়েটা খুব কেয়ার করে। অনেক শুরুতে ওকে মানতেই পারছিল না, এখন তোরা বেশ বন্ধু হয়ে গেছে। খুবই ভালো হয়েছে। কিন্তু কাল মেয়েটা যাচ্ছে তো অনেকের সাথে এক্সাম হলে। হ্যাঁ, মেয়েটার এন্ট্রি ফর্ম নেওয়া হচ্ছে কিন্তু আমার কাছে। ও না গেলে কি করে হবে বলো? বলেছে সকালেই চলে আসবে। চলে আসবে না, তুমি সকালেই গাড়ি পাঠিয়ে দেবে ওর হোস্টেলে, ওর যেন কোনো রকম কষ্ট না হয়। আচ্ছা, আমরা কোনো প্রশ্ন ছেড়ে আসিনি তো? না, তবে তোমাকে একটা প্রশ্ন করার আছে। বলুন ম্যাডাম। আচ্ছা, তুমি এটা বলো তো, 11 নম্বর প্রশ্নের উত্তর না দিয়ে 8 নম্বরটা কেন প্রশ্নের উত্তর করলে? কম লিখতে হয়েছে, সেজন্য খুশি হওনি? শারমিন, কোথায় গেলে তুমি? শারমিন, শান। ও আমাকে শান বলে ডাকছে কেন? শান, শান। আস্তে আস্তে, এভাবে ছুটোছুটি করলে তো হোঁচট খাবেই। কোথায় চলে গিয়েছিলে তুমি? চলে তো একদিন আমাকে যেতে। মামা, আমাদের 2টা চা দেন তো, একটা চিনি দিয়ে একটা চিনি ছাড়া। দিতেছি মামা, বসেন। আপনি তো আর নিয়মিত ভার্সিটি আসেন না, পড়াশোনা কি শেষ মামা? না না মামা, আমি একটা চাকরি পেয়েছি তো, তাই এই দিকটা একটু কম আসা হয় আর কি। চাকরি পাইছেন? তাহলে তো ভালোই হয়েছে। আপনার অনেক টাকা বাকি পড়ছে, এবার দিয়ে দিয়েন। আপনি কোনো চিন্তা করবেন না, আজকে এখনই দিয়ে যাব। আপনি খালি হিসাবটা দেখে রাখেন। এই নেন আপনাদের 2টা চা। অনেক, এই নাও চা। চা কেমন হয়েছে? কথা বলছো না কেন? চা ভালো লাগছে না? ভালো লাগছে। একটু আগে তুমি জানতে চাইলে না শানকে? শুনতে চাও তার কথা? চাই। অনি, এই অনি, এদিকে আসো। দেখো কি সুন্দর কাশফুল। আসো আসো, তাড়াতাড়ি আসো। উফ, আমি তোমার সাথে দৌড়ে পারি না, তুমি এত অস্থির। কারণ আমি প্রজাপতি। আসলেই তাই, তোমার সাথে ছুটতে হলে আমার ডানা বানাতে হবে। তুমি তো সারাদিন বই নিয়ে পড়ে থাকো, তোমার ডানা না কচু হবে, কচু কচু। এইভাবে কোনোদিন ক্লাস ফাঁকি দেব, তাও আবার মনির স্যারের কোচিং, চিন্তাই করতে পারিনি কোনোদিন। ইস রে, ভালো ছাত্রটা এবার বুঝি ফেলই করে বসবে। তো অসুবিধাটা কি? ফেল করে এর পরের বার শানের ক্লাসমেট হয়ে যাব, আর সব ক্লাসে তার পাশে বসবো। কখনো কখনো টেবিলের তলা দিয়ে হাতটা বাড়িয়ে তার হাতটা শক্ত করে ধরে থাকবো, এইভাবে। দাও হাতটা দাও। কেন হাত ধরবে কেন? ভাল লাগবে তাই। এখন যেমন শক্ত করে ধরে আছি, এইভাবেই ধরে থাকবো। তুমি চেষ্টা করেও ছাড়াতে পারবে না। ইস, কি হলো, হাত ছেড়ে দিলে কেন? এমনি। এমনি মানে কি? আমার হাত ধরতে তোমার ভালো লাগে না? কচু লাগে। শান, কি সত্যি করে বলো তো, এই যে আজকে এতটা সময় আমার হাত ধরেছিলে, তোমার কেমন লেগেছে? আবার বলো।
এই হুইসেলটার জন্য তোমার কথা শুনতে পাইনি। আজকে ক্লাস ফাঁকি দিয়ে এখানে আমাকে ডেকে এনেছো কেন বলো তো? এই কথাটা বলতে। কোন কথা? আমার হাত ধরে থাকতে তোমার কেমন লাগে সেই কথা। বলো না কেমন লাগে। বললাম তো। আমি তখন শুনতে পাইনি, আবার বলো, আরেকবার বলো। না, শুনতে যখন পাওনি তাহলে বাদ, আজকে আর বলবো না। তাহলে আবার কবে বলবা? 3 বছর পর। 3 বছর পর মানে কি? 3 বছর পর মানে 3 বছর পর। আজকের পর থেকে ঠিক 3 বছর তোমার সাথে আমার দেখা হবে না। কেন? মানে আমরা চলে যাচ্ছি এই দেশ ছেড়ে। কোথায়? বাবু ফোনটা ধর। ধরছি মা। হ্যালো। এটা কে ফোন ধরেছে? আমার ময়না পাখি? না, তোমার শালিক পাখি। ওরে আমার শালিক পাখি ময়না সোনাটা। কতদিন তোমাকে দেখি না বাবা। আর দেরি করতে হবে না সোনা, এখন থেকে আমার শালিক পাখিটাকে আমি বুকে জড়িয়ে ধরে আদর করব। এই মা কোথায় রে? ফোনটা দে। কার ফোন রে? মা, বাবা ফোন করেছে, ধরো ধরো। হ্যালো, এই শোনো না, বড় ভাই ফোন কইরা বলল আমাদের ভিসা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে খবর পেয়েই তো আর দেরি করলাম না, তোমাদের দুজনের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছি। তোমরা কালকেই প্যাকিং করে ঢাকায় চলে যাও, 6 তারিখে তোমাদের ফ্লাইট। লিবিয়া চলে যাচ্ছ? হুম। ফিরবা কবে? বাবার চাকরি রিনিউ হয়েছে 3 বছর, আপাতত 3 বছর ওখানেই থাকবো। আর তোমার পরীক্ষা? এখনো জানি না, প্রাইভেটে দিতে হবে মনে হয়। তার মানে কি আমাদের আর দেখা হবে না? দেখা হবে না কেন, আবার দেখা হবে আমাদের, ঠিক এইখানে, যত বছর পরেই হোক দেখা হবে। তাহলে প্রমিস করো। প্রমিস। দাঁড়াও তাহলে। আরে আরে, কোথায় যাচ্ছ? না না, যাচ্ছি না, আসছি, দাঁড়াও। ওই যে দেখো একটা ফুল, ওটা এনে তোমার কানে গুঁজে দেব, আমার উপহার। আর তুমি আমাকে একটা গান শোনাবে। কোন গান? ওই যে তোমাদের স্কুল ফাংশনে যেটা গিয়েছিলে, আমরা বাইরে থেকে শুনছিলাম। ওই রবীন্দ্রসঙ্গীত? হুম। তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। সেই গান স্পর্শ আমি স্বপ্নেও চিনে নিতে পারি। হাত ছাড়ো, চলো আমরা এবার উঠি। রেহানা, এদিকে এসো, এদিকে এসো। এই তোমার ছেলে কোথায়? কি হয়েছে, কোনো খবর আছে? হ্যাঁ, আমাদের জন্য একটা বিরাট সুখবর। চক্ষুদান করেছেন এমন একজন ভদ্রলোক গতকাল স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়েছেন। আমাদের জন্য আনন্দের খবর হলেও ওই পরিবারের জন্য তো। হ্যাঁ, এটা অবশ্য ভদ্রলোকের 3য় অ্যাটাক। ওনার পরিবারের পক্ষ থেকেই হসপিটালের ডাক্তার আমাকে ফোন করেছিল, বললো আপনার ছেলেকে ভর্তি করে ফেললেন, ভদ্রলোকের আর সম্ভাবনা নেই। আমার ছেলে চোখের জন্য। হ্যাঁ, ভদ্রলোকের মেয়ে নিজে আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল, আমার বাবার চোখ যদি আপনার ছেলের চোখে আরো কিছুদিন এই পৃথিবীর আলো দেখে, এর চেয়ে বড় পা আমাদের আর কি আছে। সত্যি পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে। আমাদের ছেলেটা আবার দেখতে পাবে। কি হয়েছে মা? তোমরা দুজনেই ভাবে কাঁদছো কেন? খারাপ কিছু হয়েছে নাকি? না না, কাঁদতে দে, কাঁদতে দে। তোর মা আজকে আনন্দে কাঁদছে, আমিও কাঁদছি তাকে দেখে, ওকে কাঁদতে দে। আচ্ছা, জানতে তো হবে কিসের আনন্দ। আমাকে তোমরা বলছো না কেন? বাবা একটু বলবে। বাবা,
আমরা এতদিন যে অপেক্ষায় ছিলাম তার শেষ হবে এবার। তোর চোখের অপারেশন হবে বাবা, তোর চোখ ভালো হয়ে যাবে। কি বলছো মা তুমি? সত্যি? এটা কি আসলেই সত্যি? এটা সত্যি নাকি অন্য সব বারের মতো আমি আবারও? আমরা খুব দোয়া করছি বাবা, এবারে এই হয়েই যাবে। এবারে ডাক্তার আজ বিকেলেই তোকে হসপিটালে ভর্তি করে যেতে বলেছেন। আমার মন বলছে বাবা এবারে আর বিফল হব না। তাহলে মা, শারমিনকে খবরটা জানানো দরকার এখনই। ও শুনলে অনেক খুশি হবে মা। অবশ্যই জানাবো বাবা, এক্ষুনি আমি জানাচ্ছি। এক্সকিউজ মি ভাইয়া, ওটিটা কয়তলায় বলতে পারেন? 5 তলায়, লিফটের 4। ও, লিফটটা ডান দিকে। চলেন আমার সাথে, আমিও লিফটে উঠবো। থ্যাংক ইউ। পেশেন্ট আপনার কি হয়, আত্মীয়? আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। কিসের অপারেশন? চোখের কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হবে। ও, আপনার 5 তলায় চলে এসছে। এই সোজা গিয়ে বামে ঘুরলেই ওটি, চলে যান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই তো শারমিন, তুমি এসে গেছো। আপনি কোথায় যাচ্ছেন আন্টি? বাসায় যাচ্ছি, আজকে অপারেশন তো, এখানে রাতে থাকতে হবে। আমি কিছু গুছিয়ে আনিনি। অনেক কোথায়? ওই যে কেবিনটাতে। তোমার আঙ্কেল গেছেন টাকা জমা দিতে, ও একা আছে। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি ওর কাছে থেকো। ডাক্তার আসলে কি বলে একটু শুনে রেখো মা। ঠিক আছে আন্টি, আপনি কোনো টেনশন করবেন না, সাবধানে যাবেন। করে বুঝলে আমি এসেছি? এখানে তো কত মানুষ। তোমার পায়ের শব্দ, তোমার পায়ের শব্দ সবার থেকে আলাদা। তোমার চুলের গন্ধও তাই, সবার থেকে আলাদা। তোমার শব্দ, গন্ধ সব আমি দেখতে পাই। অনেক, আজকে সত্যি তোমার সবচেয়ে খুশির একটা দিন, আমাদেরও। হ্যাঁ, ভুল বলনি। চোখটা ঠিকমতো অপারেশন হলে তবেই হবে এটা শুভ দিন। সে তো যেদিন চোখ খুলবে সেদিন, কিন্তু তার আগেই আমি তোমাকে একটা খুশির খবর শোনাতে চাই। কি বলছো? আরো খুশির খবর আছে? হ্যাঁ, তোমার রেজাল্ট হয়েছে ফার্স্ট ক্লাস। এবারে সর্বোচ্চ নম্বরের জন্য গোল্ড মেডেল পাচ্ছ তুমি। আচ্ছা, তাই? তবে আমি ভেবেছিলাম তুমি আমাকে অন্য কোনো খুশির খবর দেবে। তাই? কি শুনতে চেয়েছিলে? আমি ভেবেছিলাম তুমি শানের খোঁজ দেবে আমাকে। তুমি সবসময় শানের জন্য অপেক্ষা করো, তাই না? তা তো করি, মন খারাপ করো না। শানের জন্য সত্যি অপেক্ষা করি, তোমার জন্যও করি। তোমার অপারেশন কখন? রাত 8টায় ওটিতে নেবে বলেছিল, কিন্তু কিন্তু কি ভয় করছে? ভয় হচ্ছে না, তবে মনে হচ্ছে অপারেশনটা না করি। ওমা, কেন? এই যে, যদি চোখে দেখতে পেয়ে যায়, এখন যেভাবে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার হাত ধরতে পারছি, যে আনন্দটুকু পাচ্ছি, সেটা তো শেষ হয়ে যাবে। তার চেয়ে অন্ধ থেকে সারা জীবন তোমার হাত ধরে কাটিয়ে দিই, সেটা তো অনেক ভালো, ভালো না বলো? শানকে কি আমি কোনদিন পাবো আমার কাছে? পাবে। 27 সেপ্টেম্বর সেই গাছতলায় শান আসবে তোমার সাথে দেখা করতে। কি বলছো তুমি? শান আসবে? শারমিন, আজ কত তারিখ? 15 সেপ্টেম্বর। আর
বারো দিন পর। শারমিন, চোখের অপারেশন হয়ে গেলে আমি সেখানে যেতে চাই, সে রেল লাইনের ধারের ঘাসবনের জঙ্গলের পাশে। শুধু একটা বারের জন্য হলেও আমি শানকে দেখতে চাই। আসবে তো? আসবে, তবে ও এলে আগেই দেখো না, চোখটা বন্ধ করে তাকে চিনে নিও। চোখ বন্ধ করতে হবে কেন? তুমি না বলেছ শানকে তুমি চোখ বন্ধ করেও চিনে নিতে পারবে, তার সেই ছোঁয়া তুমি স্বপ্নেও চিনে নিতে পারবে। ভুল বলিনি আমি, সত্যিই তাই। আমি সেদিন ওইখানটাতে গিয়ে চোখটা বন্ধ করে অপেক্ষা করব শানের জন্য। এবং আমি তোমাকে বলছি, মিলিয়ে নিও তুমি। হাত ধরেই আমি চিনে নিতে পারবো আমার শানকে। পেশেন্টের ওটিতে যাবার সব প্রিপারেশন নেওয়া হয়েছে? জি স্যার, আমরা চেক করে গিয়েছি। এখনই কি নিয়ে যাব? ওটির ক্লিয়ারেন্স রিসিপ্টটা? আঙ্কেল গিয়েছেন ওটা আনতে, এখনই চলে আসবেন। ঠিক আছে, ওটা হাতে আসলেই পেশেন্টকে ওটিতে ঢোকানো হবে। আমার মা এখনো আসেনি, বাসায় গিয়েছে। বাসায় চলে গেছেন? কতক্ষণ লাগবে আসতে? বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মতো লাগবে। ঠিক আছে, অসুবিধা নেই। নার্স পেশেন্টকে গুছিয়ে নিতে নিতে মিনিট 10 লেগে যাবে। ওনারা ওটির সামনেও দেখা করতে পারবে। বলুন। শারমিন, আমি চোখ খুলে সবার আগে তোমাকেই দেখতে চাই। কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ, তুমি যাও, আমি আছি। মেয়েটাকে তো ফোনে পাচ্ছি না। অনেক দেরি হয়ে গেছে, আমাদের অন্য ডিউটি আছে। ওই যে ডাক্তার স্যারও চলে এসেছেন। নার্স, সবকিছু রেডি আছে তো? ব্যান্ডেজটা এক্ষুনি খুলে দিতে হবে। জি স্যার। ডাক্তার সাহেব, আর 5 মিনিট কি অপেক্ষা করা যায়? বাবা, আবার একটু ফোন করে দেখো না শারমিন কত দূর। আপনি স্ট্রেস নেবেন না প্লিজ। চোখের সেলাই খুব সেনসিটিভ, ছিঁড়ে যেতে পারে। অস্থির হোস না বাবা, শারমিন তো আসবেই। রাস্তায় কত জ্যাম থাকে না। হ্যাঁ, ও আসুক আস্তে ধীরে, ডক্টরকে তার কাজ করতে দে বাবা। আমরা খুলতে শুরু করি। ড্রেসিং, ক্লিনিং এগুলো করতে করতে বেশ সময় লাগবে। ততক্ষণে উনি চলে আসবেন, আপনি যার জন্য অপেক্ষা করছেন। অনেক। বাবা তুমি ফোন করেছো তো? এই তো আমি ডায়াল করেছি। হ্যালো। এখন তো মনে হচ্ছে চোখে না দেখাই ভালো ছিল। ঘরটা কি করে রেখেছে মা? আমি যেখানে যা রাখতাম সব কিছু ওলট পালট করে ফেলেছে। ঘর গুছাতে গুছাতে তো আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। মা একটু আসবে, একটু চা দিয়ে যাবে আমাকে। হ্যাঁ, আমি আনছি বাবা। এটা কি? এটা আবার কার চিঠি? শারমিনের চিঠি? অনেক। প্রিয় বন্ধু আমার, তোমার সাথে কাটানো অল্প কটা দিনের এই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। সত্যি, সারাটা জীবন তোমার হাত ধরে কাটিয়ে দিতে পারলে এর চেয়ে আনন্দের আর কিছুই হতো না। কিন্তু তা তো সম্ভব নয়। তোমার মন জুড়ে রয়েছে অন্য আরেকজন, সেখানে আমার স্থান করে নেওয়াটা সম্ভব না। তুমি যাও, শান তোমার অপেক্ষায় আছে আজও। যদি পারো তার হাতটা একবার ধরো, তাকে সুখী করো, আর আমাকে ভুলে যেও। ইতি শারমিন। এই চিঠি কে দিয়ে গেছে মা? তোর যেদিন অপারেশন হয় পরদিন সকালে এসে মেয়েটা দিয়ে গিয়েছিল। আমার অপারেশনের পর কেউ একদিনও আসেনি মা? না। তোমরা ওর খোঁজও না? উনি চেষ্টা করেছি বাবা, আমি তোমার বাবা অনেকবার ওকে ফোন করেছি, ওর ফোনটা বন্ধ পেয়েছি। ফোন ধরেনি তাই তো? না,
জানি না কেন ও নিজে থেকে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ওর হোস্টেলে কি একবার খোঁজ নিয়েছিলে? নিয়েছি বাবা, তোর বাবার হোস্টেলে গিয়েছিল, ও নাকি হোস্টেল ছেড়ে দিয়েছে। কি বলছো মা তুমি সব? হ্যাঁ বাবা, ওর হঠাৎ কি হলো বুঝলাম না, আমাদের কাছ থেকে দূরে সরে গেল কেন? তুই একটু খোঁজ করে দেখ না বাবা। মা, শারমিনের খোঁজ পরে নেওয়া যাবে, তার আগে অন্য একজনকে খুঁজে বের করতে হবে আমাকে। কে? জানাবো মা, যদি তার সাথে সত্যি আমার দেখা হয় আমি অবশ্যই তোমাকে জানাবো। ইয়ে মা, আজকে কত তারিখ? আজকে 26 তারিখ সেপ্টেম্বর। কাল ভোরে তাকে খুঁজতে যেতে হবে আমাকে। কাকে খুঁজতে যাবি তুই? আমাকে বল। বলবো তো মা, আমি তো বললাম আমি তাকে পেয়েই তোমাকে জানাবো। কালকে কালকে হয়তো তার সঙ্গে আমার দেখা হবে। জায়গাটা আর আগের মতো নেই, বাড়ি ঘর উঠে গেছে কত, অল্প কিন্তু সেই কাশফুল এখনো আছে। আমরা যেখানটায় বসেছিলাম এই জায়গাটা আগের মতোই আছে। আচ্ছা, শান কি সত্যি আসবে এখানে? তাহলে আসছে না কেন? কখন আসবে? আসবে কখন? ও এলে আগে চোখটা বন্ধ করে তাকে চিনে নিও। কেন চোখ বন্ধ করতে হবে কেন? তুমি না বলেছ শানকে তুমি চোখ বন্ধ করেও চিনে নিতে পারবে, তার সেই ছোঁয়া তুমি স্বপ্নেও চিনে নিতে পারবে। যা বলেছিলে তাই করব, চোখ বন্ধ করে রাখবো। আমি তোমার জন্য চোখ বন্ধ করে অপেক্ষা করছি শান। কখন আসবে তুমি? কখন? বারে কো তোমায় সুধা বারে চায়, বিদায় কালে কি বলো নাই, সে কি রয়ে গেল গো। শান, শান তুমি সত্যি এসেছো? হ্যাঁ, আমি তো প্রতি বছর এই দিনে এখানেই আসি, তোমার অপেক্ষায় বসে থাকি। ক্ষমা করে দিও তুমি আমাকে, আমি এতগুলো দিন আসতে পারিনি। তোমার প্রমিস আমি রক্ষা করতে পারিনি। আমি জানতাম তুমি আসবে, একদিন না একদিন তুমি ঠিকই আসবে। এখন চোখটা খোলো, আমাকে দেখবে না? এত বছর পর আমি দেখতে কেমন হয়েছি তুমি দেখবে না? না, তুমি আগে আমার হাতটা একটু ধরো। হাত তো আমি ধরবই, তুমি চোখ খোলো। না, আমি শারমিনকে বলেছি তোমার হাত স্পর্শ করেই আমি তোমাকে চিনে নিব। প্লিজ আমার হাতটা একটু একবারের জন্য ধরো। শারমিনকে? শারমিন যে আমাকে নতুন জন্ম দিয়েছে, সে শারমিন। তাহলে আমাকে খুঁজতে এসেছো কেন? তোমাকে কথা দিয়েছিলাম আমি, সেজন্য এসেছি। প্লিজ একটা বার আমার হাতটা ধরো। অনেকক্ষণ চোখ বন্ধ করে আছি, আর পারছি না। সত্যি ধরবো? প্লিজ ধরো। তুমি শারমিন? আমি শান। না, তুমি শারমিন। শারমিনের তো এখানে আসার কথা না।
তুমি নিজেও শারমিনকে কোনোদিন দেখোনি। তারপরও চোখ বন্ধ করে আমি বলে দিতে পারি তুমি তুমি শারমিন। তোমার চুলের গন্ধ, তোমার পায়ের শব্দ, তোমার স্পর্শ, সবকিছু সবকিছু আমার ভীষণ চেনা। তুমি শারমিন। তুমি তো এখানে শানকে খুঁজতে এসেছো। শান্ত এখানে আসেনি, এসেছো তুমি। তুমি যে বলেছিলে শানের হাত ছুঁয়েই তুমি ওকে চিনে নেবে, তাহলে কি তুমি শানকে ভুলে গিয়েছো? চোখ খোলো অনেক। খুলছি। বাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। কিন্তু তুমি কানে শুকনো ফুল গুজে রেখেছো কেন? এই ফুলটা তো সেদিন তুমিই পরিয়ে দিয়েছিলে আমাকে। শুকিয়ে গেছে, তারপরও এটা আমি রেখে দিয়েছি যত্ন করে। তুমি চিনতে পারছো না? পারছি, বেশ পারছি। তুমি শান। শারমিন, শারমিন নাহার শান। হ্যাঁ, তুমি তুমি আমার শান, আমার শান তুমি। শারমিন, শারমিন, আমি দুঃখিত, আমি তোমাকে চিনতে পারিনি। আর সেই জন্যে কি তুমি অভিমানে ভরা ওই চিঠি লিখে চলে গিয়েছিলে? হ্যাঁ অনেক। তোমার মনে তো আমার জন্য কোনো জায়গা নেই, অথচ দেখো শানকেও তুমি ভুলে গিয়েছো। তার সে ছোঁয়া তুমি চিনতে পারো না। তোমার স্বপ্নের ছোঁয়া হারিয়ে গেছে। তাহলে তাহলে আর কি চাইবার আছে তোমার কাছে? বলো বলো। তার মানে কি আমি কি সব হারিয়ে ফেলেছি? সব। তাই তো আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি। আমি চলে যাচ্ছি। আবার হাত কেন ধরলে? একটা কথা জানার ছিল। কি? যে কথাটা সেদিন আমি শুনতে পাইনি। তুমি কথা দিয়েছিলে আবার যেদিন দেখা হবে সেদিন বলবে বলেছিলে। আজ তোমাকে বলতেই হবে সেই কথা। কোন কথা? এই যে আমার এই হাত, আমার হাত ধরে থাকতে সেদিন তোমার কেমন লেগেছিল? সারা জীবন ধরে থাকতে ইচ্ছে হয়েছিল। তাহলে থাকো সারাটি জীবন আমার সাথে, আমার পাশে। এতক্ষণ কি দ্বিধা রেখে গেলে নাটকের অভিনয় শুনলেন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনিকের বাবা এস.এ. আবুল হায়াত, অনিকের মা ডলি জহুর, ডাক্তার রওনক জাহান, নার্স তনুজা মণ্ডল, শারমিনের মা সেলিনা আক্তার শেলি, শারমিনের বাবা প্রশান্ত কুমার হালদার, পপি প্রিয়াম সরকার, লোক মোহাম্মদ জামাল হোসেন রাজা, শান আয়েশা সিদ্দিকা মনি, ছোট অনিক অভিবাদন দাস অর্ণ এবং বড় অনিক ও শারমিনের চরিত্রে অভিনয় করেছেন আব্দুন্নুর সজল ও শামিমা ইসলাম তুষ্টি।
গানে কণ্ঠ দিয়েছেন শেখ সালোয়া সারারা তুন্তি। দোকানদার চরিত্রে অভিনয় এবং শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী।